আপনার জন্য রয়েছে গালিব আবরারের লেখা রিসফা চ্যাপ্টার 2 এপিসোড 2। কোথায় যাচ্ছ তুমি? রিসফা কোনো মতে বলল, আমি জানি না আপু কি হচ্ছে, স্যার আসলে তাকে সবকিছু বলবেন। এটা বলে রিসফা কোথায় যেন হারিয়ে গেল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি হলো এটা? আমি রুমে চলে আসলাম, ভাবছি কি করা যায় এখন। হঠাৎ সেই আনিসা আপু এসে আমাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি হলো আপু, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আনিসা আপু খুব রাগী দৃষ্টিতে আমার দিকে তেড়ে এসে বলল, তুই ছোট মানুষ, এসবে কেন জড়াতে গেলি? তোর কি মৃত্যুর ভয় নেই? আরে আনিসা আপু এসব জানলো কিভাবে? আমি কিছু না বোঝার ভান করে বললাম, কি বলছেন আপু, আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার সে এসে আমার গলা চেপে ধরে বলল, প্রথম দিন ভেবেছিলাম ভুলে ওখানে চলে গিয়েছিলি, তাই ছেড়ে দিয়েছি কিছু না বলে। এবার আর ছাড়বো না। রিসফাকে অনুসরণ করা বন্ধ কর, না হলে ওর সাথে তুইও ধ্বংস হইবি। এই বলে সে রুম থেকে জোরে হেঁটে বের হয়ে গেল। আমি যেন আকাশ থেকে পড়লাম। আনিসা আপু এসব জানলো কিভাবে? কিছুই মাথায় ঢুকছে না। এর মাঝে আমার ফোন বেজে উঠলো। দেখলাম গালিব স্যার কল করেছে। আমি নিজেকে সামলে নিয়ে ফোন রিসিভ করে বললাম, স্যার আপনি কোথায়, আর কতক্ষণ লাগবে আসতে? আমি তো তোমাদের হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছি, আপনি বাইরে এসে দেখা করবেন নাকি আমি বোরকা পরে ভিতরে আসবো? আমি একটা হাসি দিয়ে বললাম, আমি আসছি স্যার, একটু অপেক্ষা করেন। গিয়ে দেখলাম উনি রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে আছে। আমি এদিক ওদিক না তাকিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য হাঁটা দিলাম। হঠাৎ একটা প্রাইভেট কার আমার সামনে কষে ব্রেক করলো। আমি চোখ কান ধরে জোরে চিৎকার দিলাম, একটুর জন্য বেঁচে গেলাম। গাড়ি থেকে ড্রাইভার কল্লা বের করে বলল, মরতে চাইলে বড় গাড়ির নিচে গিয়ে মরেন, আমার গাড়ির সামনে আসছেন কেন? অন্য সময় হলে ড্রাইভারের সাথে ঝগড়া করতাম, কিন্তু এখন তাড়া আছে আমার, আর এমনিতেও দোষ আমারই। আমি এদিক ওদিক না দেখে পার হচ্ছিলাম। আমি গিয়ে স্যারকে সালাম দিলে তিনি উত্তর দিয়ে বললেন, রিসফা কোথায়? তারপর আমি তাকে সবকিছু খুলে বললাম। উনিও খুব চিন্তিত হয়ে পড়লেন সব শুনে। আবির এটা কেন করবে? এখন তো রিসফাও নেই, এত প্রশ্নের উত্তর কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, এটা তো মহিলা হোস্টেল, আমি সরাসরি প্রবেশ করতে পারবো না, তাহলে আমাকে লুকিয়ে প্রবেশ করতে হবে। ওই পুরনো বিল্ডিং এ যেতে হবে আমার। আমি আবিরের সাথে কথা বলতে চাই। আমি বললাম, তাহলে রাতে আমি পশ্চিম পাশের দেয়ালের কাছে অপেক্ষা করব, আপনি সেখান দিয়ে প্রবেশ করলে কেউ দেখবে না। ঠিক আছে, তাহলে আমি রাতে আসছি। ভেবেছিলাম সব রহস্য থেকে মুক্তি পেয়ে গিয়েছি, কিন্তু এখন তো দেখছি রহস্য কেবল শুরু। এই জন্যই ডোরিয়া সেদিন বলেছিল সে ফিরে আসবে। রাত 10টার দিকে আমি পশ্চিম পাশের দেয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু স্যারের কোনো খবর নেই। ফোন দিচ্ছি কিন্তু সুইচ অফ আসছে বারবার। আসছে না কেন এখনো সে? এদিকে আমার একটু একটু ভয় লাগা শুরু হলো। হঠাৎ বিড়ালের কান্নার শব্দ ভেসে আসলো কোথা থেকে যেন। তাহলে কি সেই কালো বিড়ালটা আমার আশেপাশেই আছে? আমি কোনো দিকে না তাকিয়ে সোজা দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করে। এভাবে কতক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম জানি না। কিছুক্ষণ পর মনে হলো আমার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। আমি ভয়ে ভয়ে চোখ খুলে দেখলাম গালিব স্যার আমার সামনে দাঁড়িয়ে হাসছে। আমি চমকে গেলাম এবং বললাম, স্যার আপনি কখন আসলেন, আর এভাবে দাঁড়িয়ে আছেন কেন মূর্তির মতো? দেখলাম আপনি ভয় পান কিনা। যেভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন তাতে তো মনে হচ্ছিল একটা ঘোড়া দাঁড়িয়ে ঘুমোচ্ছে। আমি হেসে বললাম, আরে তেমন কিছু না, আপনার ফোন বন্ধ আসছিল তাই একটু চিন্তিত ছিলাম। এখন চলেন সেখানে যাওয়া যাক। আচ্ছা, আপনার নামও রিসফা, ওই রিসফার সাথে কোনো সম্পর্ক আছে আপনার? আপনাদের চেহারাও একটু মিল। আমি বললাম, না, আমাদের শুধু নামই মিল, তবে রিসফাকে এটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম আমি। সে বলল, আস্তে আস্তে সব জানতে পারবো। দেখি কি জানতে পারি। আর স্যার আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার জুনিয়র। আচ্ছা ঠিক আছে, এখন চলো তাহলে রিসফাকে খুঁজে বের করা যাক। আগে জানতে হবে রিসফা এখন কোথায় আছে। আমরা দুজনেই 4 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি। আমি স্যারকে বললাম, এই রুমে আলমারিতে রিসফার মৃতদেহ দেখেছিলাম। স্যার আমার কথা শুনে মুখে আঙুল চেপে বলল, চুপ, কথা বলো না, এখানে কেউ আমাদের ফলো করছে। আমিও চুপ হয়ে আশেপাশে দেখতে লাগলাম।
স্যার ধীরে রুমে ঢুকে আলমারির কাছে গেল। আমিও তার পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছি আর এদিক সেদিক তাকাচ্ছি। আমারও কেমন যেন মনে হচ্ছে এখানে আমরা দুজন ছাড়াও অন্য কেউ আছে। স্যার আলমারির কপাটটা ধরে জোরে টান দিল। এবার দেখলাম সেখানে কিছুই ছিল না। আরে, রিশপার মৃতদেহ তো এখানেই দেখেছিলাম আমি। স্যার আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, কোথায়? হঠাৎ করে রুমের দরজা চলে গেল। দুজন সাথে সাথে রুম থেকে বের হয়ে দেখলাম কেউ নেই। আমি বললাম, স্যার এই জায়গাটা এখন আমাদের ত্যাগ করা উচিত, এখানে ভালো কিছু হচ্ছে না। স্যার ফিসফিস করে বলল, সে চায় আমরা এই জায়গা ত্যাগ করি, আর আমি জানি এই জায়গায় রিশপার খোঁজ পাবো আমরা, তাই এখানে আমাদের আরো কিছু খুঁজতে হবে। ভয় পেও না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। হঠাৎ দেখলাম আমাদের ঠিক সামনে দিয়ে কালো বিড়ালটা 4 নম্বর রুম থেকে বের হয়ে দৌড়ে বাইরে চলে গেল। এরপরই স্যার আমার মাথা ধরে নিচু করে দিল। একটা ইটের টুকরো আমার মাথার উপর দিয়ে চলে গেল। মাথা নিচু না করলে আমার মাথা থেতলে যেত একদম। আমি জানি এটা তুই আবির, দূর থেকে এসব না করে সামনে আয়। তুই খুব ভালো করেই জানিস এসব করে আমাকে ভয় দেখাতে পারবি না। এরপর ঠিক পিছনের দিক থেকে কেউ বলল, তাহলে তুইও চলে এসেছিস, এবার আর বাঁচতে পারবি না তুই। আমরা একসাথে পেছনে তাকালাম, দেখলাম সেই আবির নামের ছেলেটা দাঁড়িয়ে আছে। স্যার বলল, এসব তুই কেন করছিস? আমি তোদের জন্য ডোরিয়ার মুখোমুখি হয়ে তোদের মুক্ত করেছিলাম, তাহলে এখানে কিভাবে এলি তোরা? আবির বলল, সব জানতে পারবি বন্ধু, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নে ভালো করে, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা, আমি চাই না তোকে মেরে ফেলতে। স্যার হাসতে হাসতে বলল, তুই আমাকে মারবি? তোর সেই সাহস হবে নাকি একটু ভেবে দেখ। ফালতু কথা এখন বাদ দে, অন্য সব প্রশ্নের উত্তর পরে জানা যাবে। আগে বল রিশপা কোথায়? আজ সকাল অবধি রিশপা এই মেয়ের সামনে ছিল, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে গেল। রিশপা এখানেই থাকতো, কিন্তু এই মেয়েটা বারবার আসার কারণেই রিশপাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। বন্ধু হিসেবে বলছি, তুই এসবে আর নিজেকে জড়াস না, এবার ডোরিয়া তোকে মেরে ফেলবে। ধন্যবাদ বন্ধু উপদেশ দেওয়ার জন্য, আবার দেখা হবে আমাদের। চলো রিশপা, আমাদের কাজ হয়ে গেছে। আমি স্যারের সাহস দেখে সত্যি অবাক না হয়ে পারলাম না। স্যার আবিরের কোনো কথার পাত্তা না দিয়ে সোজা বের হয়ে আসলো সেখান থেকে। আমিও তার সাথে বের হয়ে এলাম। আমি বললাম, স্যার এখন কি হবে? সে তো কিছুই বলল না। সে যা বলেছে তাই যথেষ্ট এখনের জন্য, বাকি প্রশ্নের উত্তর পরে জানতে পারবো। রিশপার মৃতদেহ কোথায় নিয়ে গেছে সেটা আমি জানি। এখন কথা হলো, আবির তো মৃত, এসব কিছুর একার পক্ষে করা সম্ভব না। এর পেছনে অন্য কেউ আছে যে এখনো বেঁচে আছে। কে সে? আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, এমন কিছু কি আছে যেটা তুমি আমাকে বলনি এখনো? আমি একটু ভেবে বললাম, না স্যার তেমন তো কিছু নেই, তবে আমার রুমের এক বড় আপু আছে, তার নাম আলিসা। সে কিভাবে যেন এসব জেনে গিয়েছে এবং আমাকে হুমকি দিয়েছে যেন এসব থেকে দূরে থাকি। স্যার খুব অবাক হয়ে বলল, কি নাম বললে? আলিসা? আর এই কথা এখন বলছো তুমি আমাকে? আমরা পেয়ে গেছি সেই মানুষটাকে। সেই বেঁচে থাকা মানুষটার নামই আলিসা, কারণ আলিসা আবিরের বড় বোন। গল্পটি ভালো লেগে থাকলে এরকম আরো অনেক নতুন নতুন গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। আমিও বেশ অবাক হয়ে বললাম, কি বলছেন স্যার? আনিসা আপু তাহলে আবিরের বোন, আর এই জন্যই সে আমাকে হুমকি দিয়েছে? তার মানে আনিসা আপু এসব কিছুর পিছনে? সবকিছুর পিছনে বললে ভুল হবে। আনিসা আপু এই রহস্যের একটা অংশ মাত্র, সবকিছুর পেছনে আছে ডোরিয়া। এখন তুমি হোস্টেলে ফিরে যাবে, তারপর আনিসা আপুর সামনে এমন ভাবে কথা বলবে যেন আমরা জেনে গিয়েছি রিশপা এখন কোথায় আছে। তাকে তুমি হোস্টেলের বাইরে আসতে বাধ্য করবে, তাহলে রিশপাকে আমাদের কষ্ট করে খুঁজতে হবে না। আনিসা আপু নিয়ে যাবে আমাদের রিশপার কাছে। আমি বললাম, ঠিক আছে আমি যাচ্ছি। আপনি এখন কি করবেন? বাসায় চলে যাবেন নাকি? না, আমি দেয়াল টপকে বাইরে গিয়ে অপেক্ষা করব।
আনিস আপু তোমার কথার ফাঁদে পড়লেই বের হবে, আমাদের তাকে অনুসরণ করতে হবে। আর এমনিতেও আমি বাসায় বন্দি হয়ে বেশিক্ষণ থাকি না, বাইরের জগৎটা আমার খুব ভালো লাগে। আমি হোস্টেলে চলে আসলাম। স্যার দেয়াল টপকে বাইরে চলে গেল। নিজেকে খুব শান্ত করে রুমে ঢুকলাম। দেখলাম দুই বড় আপুই বই পড়ছে, আর আনিস আপু জানালার কাছে দাঁড়িয়ে এক পলকে কি যেন দেখছে। উনি খেয়াল করেনি আমি রুমে এসেছি। আমি ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আনিস আপুকে কিভাবে ভর্তি দেওয়া যায়। ওয়াশরুম হলো চিন্তা ভাবনা করার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা। বড় বড় সমস্যার সমাধান ওয়াশরুমে বসেই পাওয়া যায়। হঠাৎ ওয়াশরুমের লাইটটা নিভে গেল। ভাবলাম হয়তো কারেন্ট চলে গিয়েছে, তাই বেরিয়ে আসার জন্য দরজা টান দিলাম, কিন্তু খুলছে না সেটা। মনে হচ্ছে কেউ বাইরে থেকে লক করে রেখেছে। আমি জোরে জোরে বাড়ি দিলাম কয়েকবার, কিন্তু কারো কোনো শব্দ নেই। আমি অনুভব করলাম আমার পিছনে কেউ নিঃশ্বাস ফেলছে, যেমনটা মানুষ অনেক কাজ করে ক্লান্ত হলে করে। আমি পিছনে তাকানোর সাহস করলাম না। আরো কয়েকবার দরজা বাড়ি দিয়ে চিৎকার করে ডাকলাম, আপু কেউ দরজাটা খুলেন। কারো কোনো সাড়া শব্দ না পেয়ে হাত মুষ্টিবদ্ধ করে পেছন দিকে জোরে চালিয়ে দিলাম। এ কি, এখানে তো কেউ নেই। হঠাৎ একটা শক্তিশালী হাত আমার ঘাড় চেপে ধরে ফেললো। আমি এদিক ওদিক তাকাতে পারছিলাম না। নিজের হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারলাম এটা একটা লোমশ খসখসে হাত। সামনে পানির বালতি ছিল। সে আমার মাথাটা পানির বালতিতে চেপে ধরলো। এরপর আপনা আপনি পানির কল চালু হয়ে গেল। বালতিটা ধীরে ধীরে পানিতে ভরপুর হতে লাগলো। এক পর্যায়ে আমার নাক মুখ ডুবে গেল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তখনও আমার কান পানির বাইরে ছিল। আমি শুনতে পেলাম সে বলছে, তোকে কয়েকবার সতর্ক করার পরও তুই এসবে নিজেকে জড়িয়ে নিচ্ছিস। এটা তোর জন্য শেষ সতর্ক বার্তা। এর পরের বার তোকে পেলে টুকরো করে ফেলবো। এরপর সে আমার ঘাড় ছেড়ে দিল। আমি পানি থেকে মুখ বের করে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলাম। আরেকটু হলে আমি মারা যেতাম। প্রায় 5 মিনিট পর নিজেকে শান্ত করে ওয়াশরুম থেকে বের হলাম। দেখলাম যে যার মতো বই পড়ছে, আর আনিসা আপু এখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মানে এতক্ষণ যা কিছু হলো তার ব্যাপারে তারা কোনো কিছুই টের পায়নি। আমি ঠিক করলাম এসব থেকে নিজেকে গুটিয়ে নিব। শুধু শুধু অন্য কারোর জন্য নিজের জীবন দিব কেন? আমি যা হয়েছে সব ভুলে যাব। এবার মরতে মরতে বেঁচে গেলাম, পরের বার আমাকে মেরে ফেলবে। কিন্তু শেষ একটা সাহায্য করে দেখি, আনিসা আপুকে একটু ভরকি দেওয়া যাক, বাকিটা গালিব স্যার সামলে নেবে। আমি শুধু শুধু ফোনটা কানে দিয়ে বললাম, হ্যাঁ স্যার বলেন। তারপর একটু চুপ থেকে বললাম, তাই নাকি? আপনি জেনে গিয়েছেন রিস্পা কোথায় আছে? ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। আর চোখে তাকিয়ে দেখলাম জানালার কাছে আনিসা আপু রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সে পারছে না আমাকে চিবিয়ে খেয়ে নিতে। আমি তাড়াতাড়ি করে হোস্টেল থেকে বের হলাম। দেখলাম স্যার সেখানেই গাছের কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমাকে দেখেই এগিয়ে আসলো এবং বলল, তুমি কি তাকে ভর্তি দিতে পেরেছো? হ্যাঁ, হয়তো কিছুক্ষণের মধ্যেই উনি বের হবেন হোস্টেল থেকে। আরেকটা কথা, আমি আর এসবের ভেতরে নেই। এখন যা করার আপনি করবেন। আমাকে একটু আগে ও প্রায় মেরে ফেলেছিল কেউ। আমি এমন কারোর জন্য নিজের জীবন কেন দিব যাকে আমি চিনি না? আর আপনার মতো সাহসও আমার নেই। তাই আমি এখানে এসব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। মাফ করবেন স্যার। এই বলে চলে আসছিলাম, তখন স্যার পেছন থেকে ডাক দিয়ে বলল, রিস্পা তোমার অপরিচিত কেউ নয়। আমি থমকে দাঁড়ালাম। তারপর স্যারের কাছে গিয়ে বললাম, কি বললেন? আপনি বলতে চাচ্ছেন রিস্পা আমার আপন কেউ? হ্যাঁ, এটাই। একটু আগে রিস্পা এসেছিল এখানে। তাকে যেখানে রাখা হয়েছে সেখান থেকে আসা খুব কঠিন। অল্প কিছু সময়ের জন্য রিস্পা ডোরিয়ার চোখের আড়াল থেকে আসতে পেরেছে। এসে আমার সাথে কথা বলেছে। সে আমাকে একটা টপ সিক্রেট বলে গিয়েছে তোমার আর রিস্পার সম্পর্কের ব্যাপারে। আপাতত এতটুকু জেনে রাখো, তোমার সাথে শুধু নামের মিলের কারণেই রিস্পা তোমার কাছে সাহায্য চায়নি। আমি বললাম, আপনি মিথ্যা বলছেন। এসব আমাকে আপনার সাথে আসার জন্য। রিস্পার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তাকে আমি কখনো দেখিও নি। সব প্রশ্নের উত্তর জানতে পারবে। ওই যে আনিসা আপু বের হয়েছে, আমাদের তাকে ধরতে হবে। তার থেকে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে। চলো আমার সাথে।
আমি জানার কৌতূহল নিয়ে স্যারের সাথে গেলাম। তবে স্যার যদি আমাকে নিয়ে যাওয়ার জন্য মিথ্যে বলে তাহলে তার খবর আছে। আমরা আনিসা আপুকে অনুসরণ করতে লাগলাম চুপি চুপি। উনি অনেক দ্রুত হাঁটছেন, মনে হচ্ছে যেন কারোর সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে হবে তার। শহর থেকে অনেকটা দূরে চলে আসলাম তাকে অনুসরণ করতে করতে। তিনি রাস্তা থেকে নেমে একটা সরু পথ ধরে এগিয়ে গেল। এদিকটা অনেক শুনশান নীরবতায় ঘেরা, কোনো মানুষজন নেই। গালিব স্যার বলল, আনিসা আপুকে আটকানোর এটাই পারফেক্ট সময়। এই বলে আনিসা আপু বলে ডাক দিলাম পেছন থেকে। আনিসা আপু চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলো আমরা দাঁড়িয়ে আছি। উনি আমাদের সামনে এসে বলল, ও তার মানে তোমরা আমাকে অনুসরণ করে রিশফার খোঁজ জানতে চাও? সেটা কখনো হবে না। গালিব স্যার বলল, আপু আপনাকে আমি সেই ছোটবেলা থেকে চিনি, আপনিও আমাকে চিনেন। এসব কেন করছেন আপনি? কিভাবে এসবের সাথে নিজেকে জড়িয়ে ফেললেন? আনিসা আপু বলল, আমি যা করছি তা আমার মৃত ভাইয়ের জন্য করছি। তুমি যখন রিশফাকে মুক্ত করার জন্য কাজে ব্যস্ত ছিলে তখন একদিন আবির আসে আমার কাছে। আমি তখনও জানি না আবির মারা গিয়েছে। আমি আবিরকে দেখে ভাই বলে জড়িয়ে ধরতে গেলে সে আমাকে থামিয়ে দিয়ে সবকিছু খুলে বলল। খুব কষ্ট পেয়েছিলাম নিজের একমাত্র ভাইটার মৃত্যুর কথা শুনে। আমরা ভাই বোন কখনো বাবা মায়ের ভালোবাসা পাইনি। তারা সবসময় নিজেদের ঝগড়া নিয়ে ব্যস্ত ছিল। আবির আমাকে বলেছিল সে বেঁচে থাকার চেয়ে মরে গিয়ে বেশি শান্তিতে আছে। এখন তাকে অবহেলা করার মতো কেউ নেই, তাই সে মুক্ত হতে চেয়ে চলে যেতে চায়নি। সে চেয়েছিল আমাদের সবার মাঝে থাকতে। কিন্তু রিশফা মুক্ত হয়ে গেলে আবিরও মুক্ত হয়ে যেত। তাই আবিরই ডোরিয়াকে তোমাদের সব প্ল্যান জানিয়ে দিয়েছিল। আচ্ছা, তার মানে আবিরের কারণে এসব হয়েছে? কিন্তু আমি তো আমার কাজ করে ফেলেছিলাম, রিশফাকে আয়নার টুকরো দিয়ে আঘাত করেছিলাম। তারপরেও কেন এমন হলো? আনিসা আপু হেসে বলল, আবির জানতো তুমি কোনো না কোনো ভাবে এই কাজে সফল হবেই, তাই সে অতিরিক্ত একটা কাজ করে রেখেছিল। আমার কাছে আবির বলেছিল রিশফার মৃতদেহ কবর থেকে তুলে আনতে হবে। রিশফার মৃতদেহ তুলে এনে ডোরিয়াকে দিলে সে চাইলেও আর মুক্ত হতে পারবে না। আমি প্রথমে এটা করতে ভয় পেলেও ভাইয়ের মুখের দিকে তাকিয়ে এটা করেছিলাম সেদিন। ভাইটা বেঁচে থাকতে অনেক কষ্ট পেয়েছে, অত্যন্ত মরার পর একটু ভালো থাকুক। আনিসা আপু, আপনি যেটা করেছেন সেটা প্রকৃতির বিরুদ্ধে। মরার পর এই পৃথিবীতে থাকা যায় না, এটা অন্যায়। আপনি অনেক বড় ভুল করেছেন। আনিসা আপু উল্টো হাঁটা দিয়ে চলে যেতে যেতে বলল, আমার ভাইয়ের জন্য আমি সব রকম অন্যায় করতে পারি, আমার কারো কাছে জবাবদিহি করতে হবে না। আর তোমরাও বাঁচতে চাইলে রিশফাকে মুক্ত করার চিন্তা বাদ দিয়ে চলে যাও। আচ্ছা, একটা কথা বলে জানাবো, রিশফা মারা গিয়েছে প্রায় 1 বছর আগে। তার মৃতদেহ এখনো এত তাজা কিভাবে? আনিসা আপু বলল, ডোরিয়া রিশফার মৃতদেহ কখনো পচতে দিবে না, কিন্তু তোমরা মরে গেলে পচে যাবে। ডোরিয়া সবাইকে মায়া দেখায় না। আনিসা আপু চলে গেল। গালিব স্যার বিড়বিড় করে বলল, আপনার ভাই আমাকে চিনলেও আপনি এখনো আমাকে চিনেননি আপু, তবে চিনবেন আপনিও, সময় হোক। আমি বললাম, আমরা তো জানতে পারলাম না রিশফা এখন কোথায় আছে। তাকে ডাক না দিয়ে তাকে অনুসরণ করলে হয়তো সে আমাদের সেখানে নিয়ে যেত। সেটা আর জানার দরকার নেই। রিশফা তখন এসে আমাকে সবকিছু বলে গিয়েছে, তাকে কোথায় গেলে পাবো আমরা। তবে তার আগে আমাদের রিশফার কবরের কাছে যেতে হবে। সেখানে একটা নারকেল গাছ আছে, নারকেল গাছের মাথায় একটা তাবিজ রাখা আছে। সেই তাবিজটা যদি খুঁজে পুড়িয়ে দিতে পারি তাহলে রিশফা তার শক্তি ফিরে পাবে। তুমি তো এখনো রিশফার ভয়ঙ্কর রূপ দেখোনি, আমি দেখেছি। সেই ভয়ঙ্কর রিশফাকে ফিরে আনতে হবে। এখন চলো। আমি রাগ হয়ে বললাম, আমি যাব না। আমি বলেছিলাম এসবে আর নিজেকে জড়াতে চাই না, কিন্তু আপনি বললেন রিশফা কিছু জানিয়েছে আপনাকে। আমাকে এই মুহূর্তে বলবেন রিশফার সাথে আমার সম্পর্ক কি? গালিব স্যার আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলল, রিশফা তোমার অপরিচিত কেউ না, সে তোমার নিজের মায়ের পেটের ছোট বোন। না, এটা হতে পারে না। রিশফা কিভাবে আমার বোন হবে? আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার মা মারা গিয়েছে, আর আমি আমার মায়ের একমাত্র মেয়ে। আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন। দেখো, আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, শুধু মাঝে মাঝে সত্য গোপন করেছি। কিন্তু এটা সত্যি কথা, রিশফা তোমারই ছোট বোন। তোমাদের দুজনের বাবা আলাদা হলেও মা কিন্তু একজনই। আচ্ছা, তুমি কি তোমার মাকে মরতে দেখেছো বা তার কবর কোথায় সেটা দেখেছো? না স্যার, আমি তখন খুব ছোট।
বাবার মুখ থেকে সব শুনেছিলাম, আর এতদিন আমি সেটাই জেনে আসছিলাম। তোমার বাবা আর মায়ের বিয়েটা ছিল প্রেমের বিয়ে। পরিবারের অমতে বিয়ে করার কারণে তোমার দাদু বাড়ির কেউ সেটা মন থেকে মেনে নেয়নি। বিয়ের পর দিন যতই যাচ্ছিল তোমার মায়ের উপর অত্যাচারের মাত্রা তত বাড়ছিল। এসব নিয়ে তোমার বাবার সাথে প্রতিদিন তোমার মায়ের কথা কাটাকাটি হতেই থাকে। তোমার বাবাও বিয়ের পর অনেক পরিবর্তন হয়ে যায়। তার স্ত্রীর প্রতি হওয়া অত্যাচারে তার কিছু আসতে যেত না। অবশেষে বছর না ঘটতেই তাদের কোলজোড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান এলো। নাম রাখা হলো রিস্পা। সেটাই ছিল তুমি। তোমার মা ভেবেছিল হয়তো এবার সবাই তাকে ভালোবাসবে। সত্যি বলতে তারা কখনোই তোমার মাকে বাড়ির বউ হিসেবে গ্রহণ করেনি। তাই তুমি জন্ম নেওয়ার পরও তারা তাদের অবহেলা চালিয়ে যেতে লাগলো। তোমার বাবা তখন সম্পূর্ণ আলাদা একজন মানুষ। তোমার বয়স তখন 1.5 মাসের মতো হবে। হঠাৎ তোমার আব্বু তার পরিবারের পছন্দে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। তোমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনেক কান্নাকাটি করেও তোমার মা তাদের মন গলাতে পারেনি সেদিন। তোমার মাকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেওয়া হলো, কিন্তু তোমাকে রেখে দিল তাদের কাছে। তোমার মা সবার পায়ে ধরেছিল যেন তোমাকে দিয়ে দেয় অত্যন্ত, কিন্তু তারা দেয়নি। তোমার মাকে খালি হাতে সেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন। আর তোমাকে ছোটবেলা থেকে জানিয়ে এসেছে তোমার মা মারা গিয়েছে। আমি অশ্রুসিক্ত চোখে গালিব স্যারের দিকে তাকিয়ে আছি। বুক ফেটে কান্না পাচ্ছে আমার। হেঁচকি তুলতে তুলতে বললাম, তারপর কি হয়েছিল? তারপর তোমার মা তার বাবার বাড়িতে চলে আসে। তার বাবা তাকে ফেলে দেয়নি সেদিন। বুকে জড়িয়ে নিয়েছিল নিজের আদরের মেয়েকে। তার প্রায় 1 মাস পর তোমার মায়ের আবার বিয়ে ঠিক করলো তার বাবা। তোমার মা কিছুতেই এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু একবার তার বাবাকে কাঁদিয়েছে। অত্যন্ত এবার বাবার মুখে একটা হাসি ফুটুক এই ভেবে রাজি হয়ে যায়। তারপর বিয়ে হয়ে যায় এক ইতালি প্রবাসীর সাথে। মানুষটা অনেক ভালো ছিল। তোমার মাকে নিয়ে কয়েকবার তোমাকে দেখতে গিয়েছিল তার মন ভালো করার জন্য, কিন্তু তারা তোমাকে একটিবারের জন্যও দেখতে দেয়নি। বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছে। তার 1 বছর পর তোমার মায়ের আরেকটা মেয়ে হয় সেই ঘরে। তোমার মা তার এই মেয়ের নাম ও তার প্রথম আদরের মেয়ের নামের সাথে মিলিয়ে রিস্পা রাখে। তাতে অন্তত এটা মনে হবে রিস্পা তার সাথে আছে। সে তোমার ছোট বোনের মাঝে তোমাকে খুঁজে পেত। কিন্তু সৃষ্টিকর্তা কি অপার খেলা দেখো, সে তার সে মেয়েটাকেও হারিয়ে পাগল হয়ে গেল। আর আজকে এত কিছু হচ্ছে সেই রিস্পাকে হারানোর কষ্টেই। রিস্পা তোমার পর না, তোমারই ছোট বোন। তোমরা এক মায়েরই মেয়ে। আমি হাউমাউ করে কেঁদে স্যারকে জড়িয়ে ধরলাম। আমার বোন আমার কাছে মৃত্যুর পর এসে দেখা দিয়েছে। যে মাকে আমি ছোটবেলা থেকে মৃত ভেবে এসেছি সেই মা বেঁচে ছিল এতদিন। আমি কেন এসব আগে জানলাম না? গালিব স্যার আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এখন তো জেনেছো, এবার হোস্টেলে চলে যাও। নিজেকে আর ক্লান্ত করো না, বাকিটা আমি সামলাতে পারবো। আমি চোখ মুছতে মুছতে বললাম, কি বলছেন স্যার? আমার বোন মৃত্যুর পরেও কষ্ট পাচ্ছে, আর আমি কি আরাম করব? আমিও আপনার সাথে আসবো। আমি আমার বোনের জন্য সব করব। গালিব স্যার হাসতে হাসতে বলল, তাই নাকি? একটু আগেই তো বলেছিলে অপরিচিত কারোর জন্য তুমি নিজেকে বিপদে ফেলতে পারবে না। তুমি এসব থেকে নিজেকে সরিয়ে নিতে চাও। এখন যখন জানতে পারলে রিস্পা তোমার বোন, তখন একেবারে দরদ উতলিয়ে পড়ছে। আমি তো রিস্পার কেউ হই না। রিস্পার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। কই, আমি তো একবারও পিছিয়ে যাওয়ার কথা মাথায় আনিনি। কারণ কেউ বিপদে পড়লে আমি সম্পর্ক খুঁজি না। বিপদে পড়া প্রত্যেকটা মানুষ আমার কাছে আপনজন, আর এটাই মানব ধর্ম। এখন তুমি যাও, আমি একাই পারবো। আমি কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ স্যার, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আজ থেকে আমার ধর্ম মানব ধর্ম। বিপদে পড়া কাউকে আমি আর পর ভাববো না। প্লিজ স্যার, আমাকে আমার বোনের কাছে নিয়ে যান। গালিব স্যার বলল, আচ্ছা ঠিক আছে, চলো। রিস্পার কবরটা ওদের বিল্ডিং এর ঠিক পিছনে। আনিসা আপু কবর থেকে মৃতদেহ নিয়ে আবার আগের মতো করে দিয়েছে কবরটা। একটা মেয়ে হয়ে এত কঠিন কাজ কিভাবে করলো সে মাথায় আসছে না। কবরের পাশে ছোট একটা নালা, এখানেই রিস্পাকে মেরে ফেলে দিয়েছিল তারা। আর একটু দূরেই নারিকেল গাছটা বড় দৈত্যের ন্যায় দাঁড়িয়ে আছে। গাছের মাথায় তাবিজ রাখা, এটা নিয়ে পুড়িয়ে দিতে হবে। নারিকেল গাছের সামনে গিয়ে দুজন দুজনের দিকে তাকালাম। আমি বললাম,
তাকিয়ে আছেন স্যার? গাছে উঠে তাবিজটা নিয়ে আসেন। হ্যাঁ, উঠবো, তবে একটা সমস্যা আছে। আসলে আমি গাছে উঠতে পারি কিন্তু নামতে পারি না। স্যার, এখন মজা না করে তাড়াতাড়ি উঠেন গাছে। দরকার পড়লে আমি আপনাকে গাছ থেকে নামিয়ে আনবো। প্রায় সকাল হয়ে আসছে। লোকজনের আনাগোনা শুরু হয়ে গেলে আমাদের কাজ কঠিন হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছ। এই বলে গাছে উঠতে যাব এমন সময় নালার পানিতে বড় কিছু একটা পড়ার শব্দ হলো। আমরা তাকিয়ে দেখলাম নালার পানি এখনো দোল খাচ্ছে। এগিয়ে গেলাম সেদিকে, তেমন কিছুই চোখে পড়লো না। হঠাৎ পানি থেকে লতা পাতার মতো কিছু একটা উঠে এসে মুহূর্তের মধ্যে আমার পা পেঁচিয়ে আমাকে টান মেরে পানিতে নিয়ে যেতে লাগলো। গালিব স্যার খপ করে আমার হাত ধরে ফেললো, কিন্তু উনি আমাকে টেনে রাখতে পারছিল না। আমাকে প্রায় পানিতে টেনে নিয়েছে। তখন স্যার পকেট থেকে একটা চাকু বের করে আমার হাতে দিয়ে বলল, ভয় পাবে না, আমি তোমায় ধরে রেখেছি, তুমি চাকু দিয়ে লতা পাতাগুলো কেটে ফেলো। আমি স্যারের কথা মতো লতাগুলো কাটতে লাগলাম। এক পর্যায়ে সেগুলো কেটে নিজেকে মুক্ত করলাম। ছাড় না থাকলে আমাকে পানিতে ডুবিয়ে নিত আজ। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তুমি চাকুটা নিয়ে নিচে অপেক্ষা করো, আমি তাবিজটা নিয়ে আসছি। গালিব স্যার বাদরের মতো লাফিয়ে লাফিয়ে নারকেল গাছে উঠে গেল। আমি চাকু নিয়ে নিচে অপেক্ষা করছি। গাছের উপরে এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। প্রায় 5 মিনিট হয়ে গেল, স্যারের কোনো সাড়া শব্দ নেই। আমি একটু জোরে ফিসফিস করে ডাক দিলাম, স্যার আপনি কোথায়? তাবিজটা কি পেয়েছেন? কিন্তু স্যারের কোনো সাড়া শব্দ নেই। এবার একটু ভয় হলো আমার। স্যারের কোনো বিপদ হলো না তো? আমি গাছের চারপাশে ঘুরে ঘুরে উপরে দেখতে লাগলাম। না, স্যারকে তো দেখা যাচ্ছে না। এবার আমি কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ হন্তদন্ত হয়ে গাছের উপর থেকে এক ছুঁয়ে নিচে পড়ল স্যার। আমি দৌড়ে গিয়ে তাকে ধরে বললাম, স্যার কি হয়েছে? এতক্ষণ কই ছিলেন? স্যার কোনো কথা বলতে পারছিল না, শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। মনে হচ্ছে যেন মরতে মরতে বেঁচে গিয়েছে। দৌড়ে গিয়ে নালা থেকে পানি এনে স্যারের মাথায় আমি দিলাম। খেয়াল করলাম তার চেহারায় কয়েকটা ক্ষতের দাগ। মনে হচ্ছে যেন কোনো প্রাণীর নখের আঘাত এগুলো। সেখান থেকে রক্ত বের হচ্ছে, গলায় আঙুলের ছাপ। তার মানে কেউ তার গলা চেপে ধরে রেখেছিল। বুঝতে পারলাম গাছের উপরে খারাপ কিছু হয়েছে তার সাথে। স্যার কোনোভাবে উঠে দাঁড়িয়ে আমার হাতে পুটলির মতো কিছু একটা দিয়ে বলল, এটা ধরে রাখবা, যতক্ষণ না এটাতে আগুন ধরে। তোমার কষ্ট হলেও আমি বলার আগ পর্যন্ত এটা ছাড়বে না। আমি স্যারের কথা মতো সেটা ধরে রাখলাম। স্যার লাইটার বের করে সেটাতে আগুন দেওয়ার চেষ্টা করলো কয়েকবার, কিন্তু কিছুতেই সেটাতে আগুন লাগছে না। স্যার বলল, পানি দিয়ে ভেজানো লাগবে একটু। স্যার আমার হাত থেকে তাবিজটা নিয়ে নালার কাছে গিয়ে ওটা সহ হাত ডুবিয়ে দিল পানিতে। হঠাৎ মনে হলো কিছু একটা স্যারের হাত টেনে ধরেছে। স্যার আমাকে বলল, লাইটার জ্বালিয়ে রাখো, আমি হাত ওঠানোর সাথে সাথে এটাতে আগুন দিবে। আমি লাইটার জ্বালিয়ে তৈরি হয়ে থাকলাম। স্যার চেষ্টা করছে হাত উঠিয়ে আনার। এক চিৎকার দিয়ে জোরে টান মেরে হাতটা সে ছাড়িয়ে নিল। আমি সাথে সাথে স্যারের হাতের তাবিজটাতে আগুন দিয়ে দিলাম। এবার দাও দাও করে আগুন জ্বলে উঠল, আর চারপাশ থেকে একটা মেয়ে কণ্ঠের আত্মচিৎকার ভেসে আসলো। মনে হচ্ছে যেন মেয়েটা পুড়ে যাচ্ছে এই আগুনে। ধীরে ধীরে তাবিজটা পুড়ে বাতাসে মিশে গেল। স্যার বলল, এখনই এখান থেকে যেতে হবে আমাদের। আশ্চর্যের ব্যাপার হলো, ওই আগুনে স্যারের হাতের কিছু হয়নি। যাওয়ার সময় স্যার রিসফার কবর থেকে এক মুঠো মাটি নিয়ে নিল। জানি না এটা দিয়ে কি করবে সে। আমরা দৌড়ে সেখান থেকে চলে এলাম। তখন প্রায় সকাল হয়ে গিয়েছে। মানুষজন রাস্তায় হাঁটাচলা করছে। দেখলাম স্যার খুব আহত, তবুও যেন তার কোনো মাথা ব্যথা নেই। আমি স্যারকে বললাম, স্যার আমাদের হাসপাতালে যাওয়া দরকার, আপনার ক্ষত থেকে এখনো রক্ত বের হচ্ছে, আপনি আহত। স্যার বলল, আমি যখন গাছের একদম মাথায় উঠেছি তাবিজটা খুঁজছিলাম, ঠিক তখন পেছন থেকে কেউ আমার গলা চেপে ধরলো। আমি আগেই জানতাম এখানে তাবিজ পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ তো থাকবেই। তাই আগে আমি নিজের পজিশন ঠিক করলাম যাতে গাছ থেকে পড়ে না যায়। আমি ধীরে ধীরে বললাম, পিছন থেকে হামলা করলি, তোদের মনিব যেমন কাপুরুষ তোরাও তেমন কাপুরুষ, সাহস থাকলে সামনে আয়। এটা শুনে আমার গলা থেকে হাত সরে গেল। এরপর দেখলাম একটা কালো বিড়াল নারকেল গাছের পাতার উপর দিয়ে হেঁটে আসছে। ততক্ষণে আমি তাবিজ পেয়ে গিয়েছি। গাছ থেকে নামতে যাব, তখনই বিড়ালটা আমার উপর আক্রমণ করে বসে। তার ধারালো নখ দিয়ে আমার মুখে কিছু আঁচড় করে দেয়, কিন্তু আমি তাকে ছিটকে ফেলে দ্রুত নিচে নেমে যাই। আমি আবেগে আপ্লুত হয়ে স্যারের হাত ধরে বললাম,
স্যার, আপনি আমার জীবনে দেখা সেরা একজন মানুষ। কোনো সম্পর্ক না থাকার পরেও একটা মেয়ের জন্য নিজের জীবনকে এতটা ঝুঁকিতে ফেলেছেন। আর আমি স্বার্থপরের মতো সবসময় শুধু নিজের কথাই চিন্তা করে গিয়েছি। আপনার জন্য আমি আমার মা আর বোনের কথা জানতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। তারপর আমি স্যারকে বললাম, স্যার আপনি আহত, প্রথমে চলেন আমরা কোনো হাসপাতালে যাই, তারপর এইসব বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। হঠাৎ একটা লোক আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, আবার দেখা হয়ে গেল আমাদের, তাই না? গালিব স্যার অবাক হয়ে বলল, ডোরিয়া,